সংসদে যেটি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে, ইসলামী ব্যাংক ইস্যুতে খুব আলোচনা চলছে সংসদে, বেশ উত্তাপ ছড়াচ্ছে, যেটি বলছিলাম যে আহ, মানে কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম, এমনকি যখন ঘটনা ঘটে তার পরপর তখনও আওয়ামী লীগ আমলেও আমরা ডেইলি স্টারে একটুখানি খবর দেখেছিলাম এস আলমের ব্যাংক দখল সম্পর্কে। কিছুদিন আগে এসে দেখলাম ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে কীভাবে সরাসরি আসলে ব্যাংকটি দখল করা হয়েছে। এখন সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 5ই আগস্টের পরে আজান দিয়ে তকবিরে লিল্লাহ দিয়ে দখলের অভিযোগ, এবং সেটি করছেন জামাতে ইসলামের বিরুদ্ধে। জামায়াতে ইসলাম আবার বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারা আবার অভিযোগ করছেন যে ব্যাংকের চেয়ারম্যান, এমডির যে নিয়োগ হচ্ছে, চেয়ারম্যানের নিয়োগ খুরশিদ আলমকে নিয়োগ করা হচ্ছে, তিনি পরীক্ষিত দুর্নীতিবাজ, তিনি অসৎ ব্যক্তি। আসলে এত ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি বা টানাটানি, এটিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন? ইসলামী ব্যাংক যখন তার পূর্ণ সক্ষমতা ছিল, তখন একটি ছিল সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এবং এই ব্যাংকের বিশেষত্ব ছিল যে এরা বাংলাদেশের যে মূল আমদানি পণ্য, অর্থাৎ খাদ্যপণ্য, চাল, গম, তেল, জ্বালানি, এইসবের এলসি ইসলামী ব্যাংক অনেক বেশি খুলতো। এবং শুধু তাই না, আহ একদল মানুষ আছেন বাংলাদেশে যারা মনে করেন যে ব্যাংকিং এ সুদের বিষয়টি খুব খারাপ, হারাম, যেটা ইসলামে ওইভাবেই রয়েছে। তারা মনে করেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে এটা সুদ না, এটা লাভ। যদিও এই নিয়ে প্রচুর দ্বিমত আছে। তারা প্রচুর পরিমাণে রিটেল ব্যাংকিং যেটাকে বলে, অর্থাৎ সাধারণ গ্রাহকদের যে অ্যাকাউন্ট, এটা প্রচুর পরিমাণে ইসলামী ব্যাংকে ছিল। ইসলামী ব্যাংকের আরেকটি সুবিধা ছিল, যেহেতু এখানে বিদেশি বিনিয়োগ ছিল, আহ আপনি নিশ্চয়ই জানেন বাহরাইনের বিনিয়োগ ছিল, সৌদি আরবের বিনিয়োগ ছিল, এমনকি জেপি মর্গান চেজের বিনিয়োগ ছিল, ইহুদিদের কোম্পানির বিনিয়োগ ছিল। হ্যাঁ, তো ইসলামী ব্যাংক এই কারণে বেশ আস্থার কারণ ছিল পৃথিবীর বিভিন্ন জায়গাতে। ফলে রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রচুর আসতো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। এইটার উপর অনেক লোভ ছিল একদল মানুষের, কারণ এখানে প্রচুর টাকা। এবং এই ইসলামী ব্যাংককে দখল করার ব্যাপারটা শেখ হাসিনার শাসনে ঘটেছিল, যেটা সত্য। এবং শুধু তাই নয়, ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদেরকে জোরপূর্বক শেয়ার হস্তান্তরে বাধ্য করা এবং নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড সরকারের তরফ থেকে এবং সরকারি মদতপুষ্ট লোকদেরকে দিয়ে এটা করার কারণে বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংক থেকে চলে যায়। এবং এটা 13-14 সাল থেকে যাওয়া শুরু হয় এবং তারপর এটা চলে যেতে থাকে। এবং এক পর্যায়ে ইসলামী ব্যাংকটা চলে যায় সেই লুটেরা গং বা লুটেরা গ্যাং এর হাতে, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন এস আলম এবং এস আলমের লোকজন। এবং তারা ইসলামী ব্যাংকটা নিয়ে ফেলে। এবং শুধু তাই না, তারা তাদের নিজেদের কিছু ব্যাংক ছিল যেগুলি ইসলামী ব্যাংকিং ছিল না, সেগুলিকে তারা ইসলামী ব্যাংকে রূপান্তরিত করে। যেমন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটা ইসলামী ব্যাংক ছিল না, এটাকে তারা ইসলামী ব্যাংক বানিয়ে দেয়। এবং এরকম আরো একাধিক ব্যাংককে তারা ইসলামী ব্যাংকিং এ নিয়ে আসছে। এটা একটা কারণ ছিল। ইসলামী ব্যাংক লুট করা সোজা। কেন সোজা? কারণ ইসলামী ব্যাংকিং এর যে রুল, সেই রুলটা একটু শিথিল ছিল বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। এই ব্যাংকের যে সিআরআর, এসএলআর রাখতে হয়, যেগুলো হচ্ছে বাধ্যতামূলক জামানত। একটা ব্যাংক যদি আপনি খোলেন, একটা বাধ্যতামূলক জামানত বাংলাদেশ ব্যাংকের কাছে রাখতে হয়। এবং আপনি যদি ঋণ দেন, প্রতিটা ঋণের এগেনস্টে একটা সঞ্চিতি তৈরি করতে, একটা প্রভিশন। অর্থাৎ আপনি 1 কোটি টাকা ঋণ দিলে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ব্যাংকে জমা রাখতে হবে আপনার। এটা এক ধরনের সিকিউরিটি, আমানতদারদের সিকিউরিটি। তো ইসলামী ব্যাংকের বেলায় এটা কম ছিল। সাধারণ ব্যাংকের বেলায়, যেটাকে মনে করেন 18% বা তার চেয়ে বেশি, ইসলামী ব্যাংকের বেলায় এটা অনেক কম, মানে 10%-এর আশেপাশে। তাহলে ইসলামী ব্যাংকের মালিক হলে আপনি আরো বেশি টাকা পাবেন লুট করার জন্য, কারণ বাংলাদেশ ব্যাংকে কম টাকা জমা দিতে হচ্ছে। এইটা করে তারা লুটপাট করেছে ইসলামী ব্যাংকে, করে এমন একটা অবস্থা করেছে যে শেখ হাসিনার সময়ে কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামের আরো কয়েকটা ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক, আহ সম্ভবত একটা গ্লোবাল ব্যাংক আছে, এনআরবি গ্লোবাল টাইপের কিছু একটা নাম আছে, এটা আমি সবগুলোর নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। তবে এই ব্যাংকগুলি সব অসুস্থ হয়ে যায়। এবং এর মধ্যে ইউনিয়ন ব্যাংকটা ছিল এরশাদের নামে লাইসেন্স, সেটাও এইভাবে তারা এরশাদের কাছ থেকে নিয়ে নিজেরা দখল করে। এবং এটা একেবারে উপর থেকে নির্দেশে এটা হয়েছিল। এরশাদ এটা বেচে দেয়, জিয়াউদ্দিন বাবলু ছিলেন এটার মধ্যস্থতাকারী। তো এইসব করে তারা এই ব্যাংকগুলিকে নেয়, লুটপাট করতে শুরু করে। কিন্তু ইসলামী ব্যাংকের আরেকটা ইউনিক জায়গা ছিল। দেশে অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলি আছে, এদের যখন কল মানি দরকার হতো, এরা সাধারণত ইসলামী ব্যাংকের কাছ থেকে কল মানি নিত। কারণ ইসলামী ব্যাংকে প্রচুর ডিপোজিট, ফলে কল মানির মার্কেটটা ইসলামী ব্যাংক কন্ট্রোল করতো। কারণ এতে করে তারা মনে করতো যে তারা যেহেতু সুদবিহীন ব্যবসা করে, তাহলে সুদবিহীন ব্যাংক ইসলামী ব্যাংক,
ওর কাছ থেকে কল মানি নিলে পরে এটা সুদ হয় না। এগুলো আসলে এক ধরনের হুম। মানে কি বলবো, যুক্তির মার্কা। পার্সেন্টেজেই দেয় কিন্তু বলে লাভ। তো যাই হোক, সেগুলো নিয়ে অনেক তর্ক পরে হতে পারে। ফলে ইসলামী ব্যাংকটা খুব লোভের জায়গা ছিল এবং এটা দখলদারি হয়। এই দখলদারির মধ্যে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অতি উচ্চ শিক্ষিত লোকেরা সেখানে যোগ দিয়েছিলেন। দুটো লোকের কথা তো আমি বলতে পারি, একজনের নাম আনোয়ারুল পারভেজ, আরেকজনের নাম হচ্ছে সম্ভবত আরাস্তু খান। এরা অতি শিক্ষিত লোক, অথচ এরা সালামের হয়ে লুটপাটের জন্য ওখানে ঢুকেছিলেন দখলদারি ব্যাংকে। এক পর্যায়ে সালামের সঙ্গে মানে লুটপাটে বনিবনা না হওয়াতে আবার এরা ছেড়েও দিয়েছিলেন। তো এরকম শিক্ষিত লোকেরা ওই লুটপাটের সাম্রাজ্যকে সাহায্য করেছিলেন। হুম। ফলে ইসলামী ব্যাংক আসলে কিন্তু একটা ডক্টর নির্মের আব্দুল বাশার, এই যে কারখানা, একটা লুটের কারখানা। লুটের কারখানা বানাতে যারা সাহায্য করছিল আপনি বলছিলেন, সেখানে বিরোধী দল এখন অভিযোগ করছেন যে তৎকালীন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের খুরশিদ আলম, তিনি এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে, ফলে তাকে অসৎ দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে নিয়োগের কথা বলছেন। মানে এটি কি একটা যথাযথ কাজ হয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ব্যাংক, বিশেষ করে আতিউর রহমান স্যার চলে যাওয়ার পরে, এটা এক মানে সম্পূর্ণভাবে একটা আহ চোরের সাক্ষী, বলে না যে চোরের সাক্ষী বাটপার, তো চোরের সাক্ষী বাটপারে পরিণত হয়েছিল। এবং এরা মানে এই অনিয়মতান্ত্রিক ভাবে ঋণ দিয়ে সাধারণ জনগণের আমানতের টাকা লুট করে চুরি করে সরিয়ে ফেলার জন্য একদল লোককে সাহায্য করেছিল। এসালাম সেখানে সবচেয়ে বৃহৎ ব্যক্তি ছিলেন, মানে সবচেয়ে বেশি এই অনিয়মের সাথে জড়িত, এবং তার গ্যাং পিকে হালদার হুম। এবং আরো একাধিক এরকম ব্যবসা প্রতিষ্ঠান গ্রুপ, এবং একই সাথে আরেকজন লোক সালমান, এরা এই লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। এসালম করেছে মূলত প্রাইভেট ব্যাংক লুটপাট, আর সালমান করতেন সরকারি ব্যাংক লুটপাট। তো এই লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিলেন। হলমার্ক দিয়ে লুটপাটের বৃহৎ কাহিনীটা শুরু কিন্তু হয়েছিল। সেই চোরের যেটা সাক্ষী থামেনি। বাটপারকে এখন কেন মানে চেয়ারম্যান করা হলো? যদি সেটা সেটা এখন বাংলাদেশ ব্যাংকে যিনি চাকরি করেন না কেন ওই সময়ে আসলে তাদের সকলকে চোরের সাক্ষী বলতে হবে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন যে এই লোক তালুকদার, তার আগে যিনি ছিলেন, এরা সকলেই তো এই চুরি চামারিতে সাহায্য করেছেন। এবং গভর্নর থেকে শুরু করে একদম নিচের দিক পর্যন্ত যারা এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিকে তদারক করেন, তারাই তো এই লুটপাট তাহলে আপনিও দেখেছেন কি চোখের বিরোধী সামনে। দলের মতো একটা সরকারের লোক এই ছিলেন নিয়োগের সুর, সমালোচনা করেন? সুর নামে একটা লোক ছিলেন, হুম, এস কে এস কে সুর। সুর। হুম। ওই লোকের বক্তৃতা শুনলে আপনার মনে হবে উনি একেবারে একটা মানে ভাজা মাছ উল্টানো তো দূরের কথা, মাছ ভাজতেই জানে না। হুম। কিন্তু এই লোক মাছের কাঁটা সহ চিবিয়ে খেয়ে ফেলার মতো ধুরন্ধর এবং দুর্নীতিগ্রস্ত